আসসালামু আলাইকুম। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, কোন শোনা যাচ্ছে? ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দেই। আমাদের ওই দিন আমরা অনেকগুলো প্রশ্ন হয়তো আলোচনা করেছিলাম। আচ্ছা, যাই হোক, আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। ওই দিন আমরা সূচক নিয়ে অনেক কথা বলছি। তো লগারিদমের ক্ষেত্রে আমরা কিছু বেসিক আলোচনা একদম করে নেই। সেটা কেমন? লগ এ ভিত্তিক বি সমান এক্স যদি বলে থাকি, তাহলে এখানে লগের কোন পার্টটাকে কি বলা হয় সেটা আগে একটু বুঝি এবং তাদের কি কি কন্ডিশন থাকে। খেয়াল করে দেখেন, এইখানে যে আমরা এটাকে দেখতে পাচ্ছি, এর যে পজিশনটা, এই এর পজিশনটা হচ্ছে এখানে বেস পজিশনে আছে, কেমন? আর আমরা এখানে বিটাকে যেটা দেখতে পাচ্ছি, এই বির পজিশন যেটা, সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তার মানে আমরা একটু লিখে রাখি, এখানে এটা হচ্ছে আমাদের বেস, বা যেটাকে আমরা বাংলায় বলি ভিত্তি। ফাইন। এটাকে আবার আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে নিধান, এই নামেও ডাকা হয়। তো এইগুলো হচ্ছে আমাদের বেস লগের ক্ষেত্রে। এখন এই যে বেস গুলো দেখতে পাচ্ছেন, এদেরও না কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কেমন, মানে শর্ত আছে। শর্তটা হচ্ছে এইটা, যে বেস কখনো ঋণাত্মক হতে পারবে না। দ্যাট মিনস লগের বেস জিরোর চাইতে বড় হতে হবে। তো জিরোর চাইতে বড় সকল সংখ্যাই কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। তবে আরো কথা আছে, ফাইন, জিরোর চাইতে বড় হইতে হবে ধনাত্মক, কিন্তু আবার এই লগের বেস ওয়ানও হতে পারবে না। তার মানে দেখেন, শুধু ধনাত্মক হলে হবে না, ওয়ানও ধনাত্মক সংখ্যা, সে তো ধনাত্মক হবেই। আবার তারা বলতেছে যে সেটা আবার কি হতে পারবে না, ওয়ানও হতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লগের বেসের কন্ডিশনটা। এবার আমরা দেখবো যে এই যেটাকে আমরা বলছিলাম আর্গুমেন্ট, এটাকে এটাকে আমরা বাংলায় আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে নাম্বার, বা এটাকে আরেকটা নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে চলক। এই সকল নামে আমরা একে ডাকতে পারি, বলা যেতে পারে। তো এখানে এই যে আর্গুমেন্ট দেখতে পাচ্ছেন, এই আর্গুমেন্টেরও কিন্তু আপনার কিছু কন্ডিশন আছে, যা ইচ্ছা তা হতে পারবে না। সেই কন্ডিশন গুলো কেমন? কন্ডিশন গুলো হচ্ছে যে আর্গুমেন্ট যেটা, সেটা অলওয়েজ ধনাত্মক হবে। ধনাত্মক হতে হবে মানে কি? জিরোর চাইতে বড় হতে হবে। আর জিরোর চাইতে বড় সকল সংখ্যাই কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। তার মানে সেটা ওয়ান হতে পারে, সমস্যা নেই। আর্গুমেন্টের বিষয় যেটা, এখন এই আর্গুমেন্ট কি, কিভাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি আমরা পরে আসতেছি। এখন আরো একটা ইনগ্রেডিয়েন্ট আমাদের জানার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই এক্স। এই যে এখানে এক্সটা দেখতে পাচ্ছেন, এই এক্স কে আসলে কি বলে ডাকা হয়, বা সেটা কি রিপ্রেজেন্ট করে? এই এক্সটা হচ্ছে এখানে পাওয়ার, বা আমরা এটাকে বলে থাকি এক্সপোনেন্ট, বা এটাকে বলা হয় ইন্ডেক্স, বাংলায় এটাকে বলা হয় সূচক। তার মানে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই এক্সটাকে বলা হয় এখানে পাওয়ার বা সূচক বা আর্গুমেন্ট, যেটাই বলে না কেন। এই হলো লগের পরিচিতিগুলো, কে কিভাবে আহ কোন বৈশিষ্ট্য ধারণ করে থাকে। এখন এই জায়গায় লগ গুলোকে যদি আমরা এন্টি লক করে এখানে যদি উঠিয়ে দিই, এই জিনিসটা জানাটা খুব জরুরি। অনেকে হয়তো আবার এটাও বলতে পারেন, আমি একটু কারেক্ট করে দেই, এই বিটাকে অনেকে মনে করতেছেন যে এটা তো পাওয়ার। যারা এটা মনে করতেছেন তারা একটু ভুলে আছেন।
তাদের চিন্তাটা এভাবে করতে হবে, পাওয়ারটা আসলে কোথায় থাকে। লগ এ ভিত্তিক বি টু দি পাওয়ার এক্স, এই যে এক্স যেটা দেখতে পাচ্ছেন আর্গুমেন্টের উপর, সে হচ্ছে এখানে পাওয়ার, এখানে কিন্তু সমীকরণ নেই, ঠিক আছে, সে কিন্তু এখানে পাওয়ার, বা এটার আরেকটা নাম আছে এক্সপোনেন্ট, বা এটার আরো একটা নাম আছে সেটা হচ্ছে ইন্ডেক্স, আরো একটা নাম আছে। দিন শেষে সেটাকে আমরা বলছি হচ্ছে সূচক বা শক্তি, ঠিক আছে। এখন আমরা, এটা আমি পাশাপাশি বলে নিলাম কারণ যারা ভুল বুঝছেন, আর্গুমেন্টকে সূচক মনে করতেছেন তাদের জন্য। এবার আসেন এই লগ আমরা কিভাবে উঠাবো। ধরেন আমি যদি এখানে লগ এ ভিত্তিক বি সমান এক্স বললাম, তাহলে আমি কি বলছি, এ বেস এক্স পাওয়ার বি আর্গুমেন্ট বা নাম্বার বা চলক, চলকের পজিশন সবসময় বুঝছেনই তো কোথায় থাকে। এখন এইটাকে যদি লগটাকে উঠিয়ে দিই এন্টি লগ করে, লগের ফাংশন যেটা সেটা করে, তাহলে পাওয়ার এবং বেস এদের মধ্যে একটা পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তনটাকে একটু ভালো করে বুঝে দেখেন। এই লগটাকে যখন উঠিয়ে দিব, তখন এই বেস আর্গুমেন্ট এবং পাওয়ার এদের মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে। সেটা কেমন? সেটা হচ্ছে এইরকম যে এই আর্গুমেন্টটা এই নর্মাল পজিশনে নিয়ে আসবো, আর এই বেস এই পাশে গিয়ে বেসের আকার ধারণ করবে, মানে বেস যেখানেই যাবে সে বেসের মতো আচরণ করবে। আর পাওয়ারটা এই বেসের উপরে পাওয়ার পজিশনে চলে যাবে। তাহলে পাওয়ার যেখানে যায় সে সেখানে গিয়ে পাওয়ারের অবস্থা ধারণ করে। তাহলে খেয়াল করে দেখেন, লগ উঠিয়ে দিলাম, আর্গুমেন্ট নর্মাল পজিশনে চলে আসলো, বেসটা সমানের এই পাশে চলে গেল, সে বেসের পজিশনে বসলো, আর এই পাশে এক্স ছিল পাওয়ার, সে কিন্তু ঠিকই বেসের উপরে পাওয়ার হয়ে গেছে। অথবা কেউ কেউ আবার এটাকে এইভাবেও আপনি কনভার্সনটা করতে পারেন। সেটা কেমন? আপনি যদি মনে করেন যে না আমি এটা এই কাজটা করব, বেসটাকে এই পাশে রেখে দিব, এটাকে এই পাশে রেখে দিব, তাহলে ওই পাশের সমানের ওই পাশে যে এক্সট্রা ছিল সে এই পাশে এসে পাওয়ার হয়ে যাবে, আর এই পাশে আর্গুমেন্ট ওই পাশে নর্মাল পজিশনে চলে যাবে। এই দুই ভাবে যে যে কোনো ভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা একটা উদাহরণ টানি তাহলে। ধরেন আমি এখানে বললাম যে লগ 3 ভিত্তিক 27 ইকুয়াল এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কত। তাহলে দেখেন এখানে আমরা লগটাকে উঠিয়ে দিব, তাহলে কি ধরনের পরিবর্তনগুলো ঘটবে আমরা সেটা বলছি আপনাকে। তাহলে দেখেন আমি যদি পাওয়ারটাকে বেসটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই 27 যে আর্গুমেন্ট আছে সেইখানে চলে যাবে, নর্মাল পজিশনে চলে যাবে, আর এই থ্রিটা ওই পাশে গিয়ে বেসের আকার ধারণ করবে, আর তার পাওয়ার এক্স সে বেসের উপরে পাওয়ার পজিশনে চলে যাবে। তাহলে দেখেন এখন কিন্তু সূচকীয় ফর্মে হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, এখন আমার সূচকীয় ফর্মে চিন্তা করতে হবে। এই পাশে 27, ও পাশে 3, উভয় পাশে বেস অথবা পাওয়ার সমান করতে হবে। তো আমি তো কখনোই উভয় পাশে পাওয়ার সমান করতে পারবো না, কারণ ওই পাশে পাওয়ার আমার এক্স আছে। তাহলে আমার বেসটাকে সমান করতে হবে। আর আমরা একটা নোট জানি যে সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হয় 3। তার মানে 27 এমন একটা সংখ্যা যাকে আমি 3 বেস করে লিখতে পারবো। তো সেটা কেমন করে লেখা যায়, আমি 3 বেস করে দিলাম, তার উপরে কত 3 দিলে আপনার কি হচ্ছে 27, আর ওই পাশে আমার কি আছে 3 টু দি পাওয়ার এক্স। এবার আমরা জানি বেস বেস যদি মিলে যায় তাহলে বেস গুলো ইলিমিনেট হয়ে যাবে, পাওয়ার পরস্পর সমান হয়ে যাবে সূচকের সূত্র অনুযায়ী। তাহলে বেসটা ইলিমিনেট হয়ে গেল, অতএব 3 ইকুয়াল এখানে কি এক্স, তার মানে এক্স এর মানটা কত 3। আমার এই বিশ্লেষণ শুধুমাত্র অ্যামেচারদের জন্য। আমাকে হয়তো এই ধরনের বিশ্লেষণ দেখে অনেকে কমেন্টসে গালিও দেয় যে এই ধরনের গাঁজাখুরিয়া আলোচনার কি দরকার। ভাই আপনাদের মতো অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য এই আলোচনা না, শুধুই যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য, এবং এগুলো জানা দরকার, ঠিক আছে। এইটা আমি সূচকটা আমরা এটা ইকুয়েশনের মাধ্যমে দেখাইলাম। এই ক্যালকুলেশনটাই যদি এইবার আমরা ইকুয়েশন বাদে চিন্তা করি, যেমন এইটাই যদি আমরা এইভাবে বলি, তখন আমরা কিভাবে কাজ করতে পারি দেখেন, লগ 3 টু দ্য বেস 27। এবার কিন্তু আমি ওই পাশে সমান দিয়ে এক্স বলি নাই। তাহলে দেখেন মজার ব্যাপারটা কোথায়, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো যে আপনার যদি এখানে যে আর্গুমেন্টটা থাকবে
সে আর্গুমেন্টটা আপনি আর্গিউ করবেন, তবে কার উপর দাঁড়িয়ে আর্গিউ করতে হবে? ওই লগের বেস যা, তার উপর দাঁড়িয়ে আর্গিউ করতে হবে। এই লগের বেস কত? 3। তার মানে আপনি 27কে যেভাবেই ভাঙেন না কেন, ওই সংখ্যাটার বেস অবশ্যই 3 রেখে ভাঙতে হবে। প্রশ্ন হচ্ছে কেন 3 রেখে ভাঙতে হবে? কারণ লগের বেস যে এখানে 3। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, লগের বেস যাই থাকুক, আর্গুমেন্টকে যদি ভাঙতে হয় তাহলে লগের বেস যা তা রেখে ভাঙতে হবে। তার মানে আমরা এই লগটাকে এখানে ভাঙবো। এখানে আমরা লগ, এখানে 27কে ভাঙবো, তবে 27-এর বেসটা 3 রেখে ভাঙবো। তাহলে 27কে যদি 3 বেস করে রাখি, তাহলে তার পাওয়ার কত হবে? 3। তাহলে উপরের 3টা এখানে পাওয়ার পজিশনে চলে গেল। আমরা লগের একটা সূত্র জানি, যেটা এখনো আপনাদের সাথে আলোচনা করি নাই। সেটা হচ্ছে বেস এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে তার মান অলওয়েজ 1 হয়। তাহলে এইখানে দেখেন, বেস এবং আর্গুমেন্ট সমান হবে। আরেকটা সূত্র আমি আপনাদের বলে নিই, সেটা আমরা পরে আলোচনা করব। সেটা হচ্ছে লগ এ ভিত্তিক বি টু দা পাওয়ার এম যদি হয়, তাহলে ওই পাওয়ার এমটা লগের বাঁ পাশে এসে গুণ হয়ে যায়। লগ এম ইন্টু এ ভিত্তিক এ, অতএব এম ইন্টু 1, দ্যাট মিনস এম হয়ে যায়। ঠিক একই ভাবে এই যে এইখানে আপনি এই জিনিসটা লিখতে পারেন, সেটা কি? এইখানে যে আমাদের পাওয়ার এই যে থ্রিটা আছে, এই থ্রিটা আমাদের লগের বাম পাশে এসে গুণ হয়ে যাবে, তখন এখানে হবে 3। আর কি থাকবে? লগ 3 ভিত্তিক 3, দ্যাট মিনস 3 ইন্টু লগ 3 ভিত্তিক 3 এর মান হচ্ছে 1। তার মানে ক্যালকুলেশন করলে কি আসবে? 3। দেখেন উভয় ক্যালকুলেশনে কি পেয়েছেন? 3 পেয়েছেন। এবার বলেন, আপনারা কি লগের এতটুকু বেসিক বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে। লগ থেকে প্রচুর প্রশ্ন হয়, এই জন্য এই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝাটা আসলে জরুরি। ঠিক আছে। এবার লগের আরো কিছু সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো দেখবো। আগে প্রশ্নের সাপেক্ষে দেখি, কারণ এগুলো নিয়ে আপনাদের সাথে তো আরো আলোচনা হবে। এখান থেকে দেখেন, লগ √3 ভিত্তিক 81 সমান কত? 36 বিসিএস এর কোশ্চেন আমাদের কাছে, সেটা জানতে চাইছে। আমি আপনাদের কি এমনটা বলছিলাম কিনা কিছুক্ষণ আগে মনে করে দেখেন, যে লগের বেস যা, আর্গুমেন্টকে ভাঙবেন, তবে সেই বেস রেখে ভাঙবেন। তার মানে আপনি 81কে ভাঙবেন, ঠিক আছে, তবে তার বেস কি থাকতে হবে? √3 থাকতে হবে। এখন আপনি নর্মালি চিন্তা করেন, এই যে 81 সংখ্যাটা, এটাকে যদি আমি নর্মালি 3 বেস করে ভাঙি, √3 না, তাহলে 3-র উপরে পাওয়ার আমার কত দিলে 81 হয় বলেন তো? 4 দিলে 81 হয় কিনা? আমরা 3-কে 3 বার গুণ বুঝাই, 3-র উপরে পাওয়ার 4, এ কথার অর্থ হলো 3-কে আমরা 4 বার গুণ করব, 3 × 3 × 3। তাহলে এই 2 × 3 = 9, এই 2 × 3 গুণ করলে 9, 9 9 কত? 81। ঠিক আছে। ইয়েস। কিন্তু আমি যদি √3 রাখতে চাই, এই মিউট করেন দয়া করে, আমি যদি √3 বেস রাখতে চাই, তাহলে খেয়াল করে দেখেন, আমার একটা 3 পাইতে গেলে কয়টা √3 লাগে? এই মিউট করেন, মিউট করেন। রাশেদ, রাশেদ ভাই আপনি মিউট করেন। আচ্ছা, যেহেতু আনমিউট আছে, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, রেকর্ডিং হচ্ছে তো। তার মানে এইখানে আমি এই 3 পাবো কখন? দুইটা √3 গুণ করলে একটা 3 পাওয়া যায়। তার মানে আমি যদি 81-র বেসটা করতে চাই, তাহলে তার পাওয়ার 4 দিলে হচ্ছিল, 3 উপরে 4 দিলে একটা 4 হতো। কিন্তু এইবার 4 দিলে হবে না, 4-এর দ্বিগুণ করতে হবে। তার মানে কি দিতে হবে? √3 8 দেই, তাহলে আবার কত হয়? 81 হয়। ঠিক আছে। তার মানে আমি এইখানে আমরা ভাঙবো 81-কে
লগের বেস যেহেতু √3 আছে, স্কোয়ার √3, তার মানে 81-র বেসও আমার স্কোয়ার √3 লাগবে। এখন স্কোয়ার √3 উপরে পাওয়ার কত দিলে 81 হয়? 4 দিলে হয় 80। শুধু 3-র উপরে 4 দিলে হয় 80। তাহলে 4-এর দ্বিগুণ 8 দিলে হবে কি 81। যদিও এইখানে যে পজিশনে, পাওয়ার পজিশনে যে থাকে সেই কিন্তু আনসার হয়ে যায়। আপনি এই মুহূর্তে এমসিকিউ দাগায় ফেলতে পারবেন যে আমাদের আনসার কত, 8। আর আমরা যদি আলটিমেটলি ক্যালকুলেশনে যাই, তাহলে এই 8 লগের বাম পাশে এসে গুণ হয়ে √3, √3। আর আমরা তো কিছুক্ষণ আগে শিখলাম, বেস এবং আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে তার মান হয় 1, আর 1 দিয়ে 8 কে গুণ করলে আনসার কি হবে? 80 হবে। ওকে, আশা করি আমরা এই জায়গাটাও ক্লিয়ার হয়েছে। এবার আসেন, তারা বলছে 32 এর টু ভিত্তিক লগারিদম কত, সেটা জানতে চাইছে। তার মানে 32 এর টু ভিত্তিক লগারিদম, তার মানে লগের বেস কিন্তু কি, লগের বেস হচ্ছে 2, আর 32 হচ্ছে তার কত, আর্গুমেন্ট। তার মানে এবারও দেখেন একই ক্যালকুলেশন, সেটা কি, আমরা লগের বেস 2, তাহলে আর্গুমেন্ট কত এখানে, আর্গুমেন্ট হচ্ছে 32। তো 32 কে আমরা ভাঙবো, যেভাবেই ভাঙি না কেন তার বেস কি রেখে ভাঙতে হবে, 2 রেখে ভাঙতে হবে। তাহলে 32-র বেস যদি আমরা 2 দেই, তাহলে 32-র উপরে পাওয়ার কত দিলে, 2 এর উপরে পাওয়ার কত দিলে 32 হয়? 2 এর উপরে যদি আমরা পাওয়ার 5 দেই তাহলে 32 হয়। কেমন করে হয়? দেখেন, 2-র উপরে পাওয়ার 5, এই কথার অর্থ হলো ভিত্তির উপরে পাওয়ার 5 মানে হলো ভিত্তিকে যত পাওয়ার ততবার গুণ করা, ভিত্তিকে 5 বার গুণ করা। ঠিক আছে? তাহলে 2 বারে 4, 2 বারে 4, 2, 4 4-এ 16, আর 2 কত, 32। যারা একদম অ্যামেচার তাদের জন্য আমরা ভেঙেও দেখিয়ে দিলাম এখানে। তার মানে এখন বাকি ক্যালকুলেশন তো আমরা জানি, যদিও এখানে পজিশন, পাওয়ার পজিশনে যেটা আছে সেটাই অ্যান্সার হবে, যেহেতু আর্গুমেন্টের বেস সেম হয়ে গেছে। তারপরেও আমরা ফর্মালিটি যদি মেনটেন করতে চাই, তাহলে 5 log 2 ভিত্তিক 2, আর 2 ভিত্তিক 2 এর মান হচ্ছে 1, দ্যাট মিনস আনসারটা হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছি। দেখেন কতগুলো পরীক্ষা আসছে। হ্যাঁ, পরে আসি। খুবই সিম্পল কোশ্চেন এটা। এবার আরেকটু ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, প্রাইমারি কোশ্চেন ছিল, প্রাথমিক সহকারী শিক্ষক 2018 সালে, যে লক 8 ভিত্তিক 2। এবার দেখেন আর্গুমেন্ট থেকে বেস বড় হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। আপনি কি বুঝতেছেন তাহলে? আমার আর্গুমেন্ট 2 কে এমন ভাবে লিখতে হবে যাতে বেস 8 হয়। তাহলে 2 কে এমন ভাবে লেখা যায়, সেটা কিভাবে লেখা যায়, যার বেস কি থাকবে, 2ই থাকবে। মানে 2 কে আমরা এমন ভাবে লিখবো যাতে তার বেসটা কি হয়, 8ই হয়। তাহলে আমরা কি 2 কে এমন ভাবে লিখতে পারি যে 2, তার উপরে আমরা পাওয়ার কত দেই, ধরেন পাওয়ারটা আমরা কত দিতে পারি, 4 দিয়ে, 1/4, না, 1/2 দিলে কি হবে, 2। তাহলে 8 কে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন এটা আপনার জন্য কঠিন হচ্ছে, তাহলে এটাকে আমরা একটু সহজ করে দিই, পরে ওইটা বোঝাই। সেটা কি, এখানে 2 আছে, ফাইন। তাহলে আপনি একটা কাজ করেন, মানে যাদের জন্য এটা কঠিন হচ্ছে যে আজকে আমি আসলে কিভাবে লিখবো এমনটা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আরেকটা সহজ টেকনিক করা যায়, তখন দেখবেন আরো ভালো লাগে। সেটা কেমন, এটা সমান কত আপনি জানেন না, ধরে নিন এক্স। তাহলে দেখেন আরো সহজ হয়ে যাচ্ছে। ধরে নিলাম এক্স। এবার আসি লগের কনভার্সন, লগটাকে উঠিয়ে দিব। তাহলে আমার পরিবর্তনটা কি হবে, পরিবর্তন ধরেন আপনি এই পাশে বেস 8 রাখবেন, তাহলে এই পাশে এক্স, এটা পাওয়ার এই পাশে চলে আসবে, আর এই আর্গুমেন্ট ওই পাশে 2 পজিশনে, নর্মাল পজিশনে চলে যাবে। এখন দেখেন ক্যালকুলেশন আপনার জন্য কঠিন হচ্ছে না। ওইখানে কিন্তু ক্যালকুলেশনটা করা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যে আমি 2 কে কিভাবে লিখবো বেস 8 রেখে, এটা কষ্ট হইতে পারে। এখন দেখেন সূচক হয়ে গেল, খুব সহজ। 8 কে আমি লিখবো, তবে কিভাবে, 2 বেস করে, কারণ ওই পাশে আমার 2 আছে, বেস সেম করতে হবে। তাহলে 2 কিউব, আর তার সাথে এক্স গুণ আকারে আছে, আর এখানে কি 2। এখন বেস বেস মিলে গেল, 2 2 এলিমিনেট হয়ে যাবে। এখন 2-র উপরে পাওয়ার কিন্তু এখানে একটা 1 আছে,
তার মানে টুটা যদি এলিমিনেট হয়ে যায় তাহলে 3x সমান আমরা কি বলতে পারি, 1। অতএব ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে, x ইকুয়াল 1/3, এটা আসতেছে। বুঝা গেল? ওকে, এবার আসি তাহলে। দেখেন যদি না আসে মাথায় তাহলে কিভাবে চিন্তা করতে পারেন সেটাও আমরা দেখাইছি। এবার তারা বলছে 25√5 এর 5 ভিত্তিক লব কত সেটা জানতে চাইছে। তার মানে 25 এর 25√5 এর 5 ভিত্তিক লগ, তার লগের ভিত্তিটা কিন্তু কি হবে, 5 হবে। তার আর্গুমেন্ট কি হবে, 25√5 হবে। এখন এটাকে আপনি কিভাবে করবেন, আপনি চাইলে সমান এক জোড়েও করতে পারেন, আর আদারওয়াইজ আপনার বেস এবং আর্গুমেন্ট 5 5 বানিয়ে করতে পারেন, তাহলে সেটাও করতে পারেন। সেটা কেমন করে করা যায়, লগ 5 ভিত্তিক, আপনি বুঝে গেছেন এই লগের বেস যেহেতু 5, তার মানে আর্গুমেন্টকে অবশ্যই 5 রেখে ভাঙতে হবে, আর্গুমেন্টের বেস 5 বানাইতে হবে। চলেন তাহলে সেটা বানাই। এই 25 × √5 এটাকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে, 25 × √5 আমরা এটাকে ভেঙে কিভাবে লিখতে পারি, এটা এভাবে লেখা যায় যে 25 × 5⁵ স্কোয়ার রুট মানে কি 1/2। আবার এই 25 কে লেখা যায় 5² × 5⁵ এবার বেস যেহেতু সমান, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি বেস সমান হলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তার মানে কি হবে, 5² প্লাস 1/2। তার পরবর্তী ক্যালকুলেশনতে কি হবে, 5² যদি কমন নেন তাহলে 2 × 4 আর 1 কত, 5। তার মানে এই জিনিসটাকে আমি যদি ভাঙি আলটিমেটলি, তাহলে কি হচ্ছে, 5² হচ্ছে। এবার আমরা 5/2টা এই পাশে চলে আসলো, 5/2 ইন্টু লগ 5 ভিত্তিক 5, আর 5 ভিত্তিক 5 এর মান হচ্ছে 1। তার মানে 5/2 × 1, দ্যাট মিনস 5/2 আনসার। আর আমরা তো বলছি এই পাওয়ার যেটা থাকবে সেটাই আনসার হবে যখন আর্গুমেন্ট এবং বেস পরস্পর সমান হয়। আপনারা কি ধরতে পাচ্ছেন, ক্যালকুলেশন গুলো বুঝতে পারছেন? জি স্যার, ধরতে পারতেছি। ওকে, তাহলে পরে আসি। এবার দেখেন তারা বলতেছে লগ 10 ভিত্তিক 0.001 সমান কত। ঠিক আছে, খুবই সুন্দর একটা কোশ্চেন। আমরা পুরো বেসিকটা আগে দেখি। তারা বলছে যে লগ 10 ভিত্তিক 0.001 কেমন। এখন আমাদের উদ্দেশ্য কি, আমরা তো আগেই আপনাদের বলছি এখানে লগের বেস কত, 10। তার মানে আর্গুমেন্ট যাই থাকুক তাকে আমি ভেঙে লিখবো, কিন্তু তার বেস 10 বানাইতে হবে। তার মানে আর্গুমেন্ট যে 0.001 আছে তার বেস 10 রেখে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সেটা, আমরা সেটা এখন মোকাবেলা করি। লগ 10 ভিত্তিক এই 0.001 এটাকে আগে ফ্র্যাকশনে কনভার্ট করি। তাহলে দেখেন 0.01 কে আমরা 001 কে ফ্র্যাকশনে কনভার্ট করলে কিভাবে করতে পারি, একের পরে কয়টা গড়, এক গড় মানে দশমিকের পরে কয় গড়, এক গড়, দুই গড়, তিন গড়। তার মানে নিচে একের পরে তিনটা শূন্য দিব, আর উপরে কি হবে, আমাদের দশমিকের পরে যে অঙ্ক আছে সেই অঙ্কটা কি, অঙ্কটা আছে শুধু 1, সার্থক অঙ্ক সেটা। এগুলো সহজ পদ্ধতিতে কনভার্সন করা আর কি, সহজ পদ্ধতিতে ভাগ ইত্যাদি। তো তারপর আমরা কি লিখতে পারি, আমাদের উদ্দেশ্য তো হলো এই সংখ্যাটাকে 10 ভিত্তি করে লিখতে হবে। আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি, সেটা কেমন, আমরা কোন সংখ্যা একের পরে যদি একটা শূন্য হয় তাহলে তাকে 10 বেস করে লিখতে পারি পাওয়ার 1। একের পরে যদি দুইটা শূন্য হয় তাহলে তাকে 10 বেস করে লিখতে পারি 10 এর উপরে পাওয়ার 2। একের পরে যদি তিনটা শূন্য হয় তার মানে 10 বেস করে যদি লিখি তাহলে 10 এর উপরে পাওয়ার 3। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এইখানে আমার একের পরে তিনটা শূন্য, তাহলে তাকে আমি 10 বেস করে যদি লিখি তাহলে লিখতে পারি 10 কিউব, আর উপরে তো 1 আছেই। এবার আমরা পরবর্তীতে যে কাজটা করব সেটার জন্য আমাদের এইটা জানি, আমরা সূচকে এটা পড়ে আসছি যে যদি এরকম থাকে যে a/a⁴n, তাহলে সেটাকে লেখা যায় a⁻−n বা a−n। তো তারই ধারাবাহিকতায় আমরা সেটা লিখতে পারি এখানে কি, লগ 10 ভিত্তিক 10 ইনভার্স
থ্রি। এবার আসেন, আমাদের উদ্দেশ্য যেটা ছিল আর্গুমেন্ট এবং বেসকে সমান করে ফেলা, হয়ে গেল সেটা। এবার আমরা পাওয়ারটাকে বাম পাশে এনে গুণ করে দেই, তার মানে লগ 10 ভিত্তিক 10 সমান আমরা বলতে পারি -3 × 1, আর আলটিমেটলি কি -3। এই হলো পুরো বেসিক ধরে ধরে ক্যালকুলেশনটা করা। এখন এই কনসেপ্টের যত ম্যাথ আসবে আপনি এভাবে ক্যালকুলেশন করবেন বেসিক ধরে ধরে, কিন্তু আরেকটু ফাস্ট ক্যালকুলেশন করা যায় পরীক্ষার হলে। আমি সেটা কোনো স্বতঃসিদ্ধ নিয়ম বলছি না, বলছি যে এই স্ট্রাকচারের ম্যাথ 10 বেস, দশমিকের পরে 00, তারপরে লাস্টে 1, কেবল এই স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি দ্রুত ক্যালকুলেশন পরীক্ষার হলে করতে পারেন। দেখবেন দশমিকের পরে কয় ঘর, এক ঘর, দুই ঘর, তিন ঘর, এবং দশমিক সাইনের জন্য -1 দিবেন, তাহলে দশমিকের পরে তিন ঘর তার মানে থ্রি, আর দশমিক সাইন যেহেতু আছে তার জন্য মাইনাস। তাহলে আপনি খুব দ্রুত এমসিকিউ পরীক্ষাটা উত্তরাইতে পারেন। এটা কোনো সত্যশুদ্ধ রুল আমি বলছি না, জাস্ট ওই এই ক্যাটাগরির ম্যাথ হলে আপনি সেটা করতে পারেন। যেমন এই ক্যাটাগরি ম্যাথ আমি আরেকটা উদাহরণ যদি দিই কেমন হতে পারে। লগ আমরা যদি বলি 10 ভিত্তিক 0.0000001, তাহলে এই ম্যাথটাও যদি আসে, তাহলে আপনি কেন এইভাবে করে সময় নষ্ট করবেন? আপনি তো এই স্ট্রাকচারের ম্যাথের ক্যালকুলেশনের ওয়েটা কি সেটা আপনি জানেন। তাহলে জাস্ট একটু দেখেন দশমিকের পরে কয় ঘর, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, তার মানে ছয়, আর এই দশমিক সাইনের জন্য মাইনাস, তার মানে -6 আনসার হবে। এখন আপনি করে দেখেন -6 হয় কিনা। তাহলে এই স্ট্রাকচারটা যদি আসে তাহলে আমি কেন এভাবে করবো এমসিকিউর জন্য। এখন এইটা কেন দেখাইলাম এটা নিয়ে অনেকে হয়তো কথা বলবেন, হ্যাঁ এটা কোনো রুল হলো, গাঁজাখুরি কথাবার্তা। ভাই করেন, বুঝেন, তাহলেই বুঝবেন যে আসলে আমার এই এই স্টিক্স গুলো আসলে আমাদের অ্যাপ্লাই করা উচিত কিনা। আমরা আগে বেসিক শিখাই, সবসময় বলি আগে বেসিক শিখেন, তারপরে আপনি নিজে কোনো স্মার্ট ওয়ে বের করেন ক্যালকুলেশন করার জন্য। তার জন্য আবার অন্যের দ্বারস্থ হয়েন না, তাহলে আবার আপনার কিছু শিখা হবে না, আপনার মগজ কাজ করবে না। আপনার মগজটাকে ভাবতে দেন, থিঙ্কিং করতে দেন, অ্যাবজর্ব করেন, রিয়েলাইজ করেন, দেন আপনি সহজেই ওয়ে খুঁজে বের করতে পারবেন যে হ্যাঁ এটা তো এইভাবে করা যায়। ম্যাথ আপনি করতেছেন, অনেকে প্রশ্ন করে না বাস্তব জীবনে এগুলো ব্যবহারটা কি ভাই, এগুলা করে আপনি কি করছেন? আপনার ব্রেইনটাকে যে প্র্যাকটিসের মধ্যে রাখছেন, আপনি ওয়ে অফ ক্যালকুলেশন খুঁজে বের করতে পারছেন। বাস্তব জীবনে আপনি কোনো জটিলতায় পড়ে গেলেন, তাহলে আপনার যদি এইরকম সমস্যা সমাধান করার করতে করতে আপনি ব্রেইনটা খুব একটা তীক্ষ্ণ অবস্থায় চলে যাবে, বাস্তব জীবনে আপনি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যখন আপনি কোনো ধরনের জটিল প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা পরে দেখি আরো কিছু আছে কিনা। লক টু ভিত্তিক 64 প্লাস লক টু ভিত্তিক 8 এর মান কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। তো খেয়াল করে দেখেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, লক টু ভিত্তিক 64 প্লাস লক টু ভিত্তিক 8, তার মানে এখানে লগের বেসটা কি সেম। তো আমরা লগের এমন একটা সূত্র জানি যে যুগের ক্ষেত্রে লগের বেস যদি সেম থাকে, ঠিক আছে, ধরেন এ ভিত্তিক এখানে কি এম প্লাস লগ এ ভিত্তিক এখানে এন, তার মানে কি বেসটা সেম, তখন যুগের ক্ষেত্রে বেস যদি সেম থাকে তাহলে আর্গুমেন্ট গুলো গুণ হয়ে যায়। ঠিক আছে, গুণ হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় বা ওই সূত্রের আদলে আমরা বলতেই পারি এইখানেও যেহেতু বেস সেম, তাহলে লগ টু ভিত্তিক আর্গুমেন্ট 64 × 8 এদেরকে আমরা কি করে দিতে পারি, গুণ করে দিতে পারি। তার মানে এদেরকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হচ্ছে, লগ টু ভিত্তিক। এখন এই জায়গায় গুণ করার পর আপনার একটু ক্যালকুলেশন জটিল হতে পারে, তাকে সহজ কিভাবে করেন পরে আসতেছি। তাহলে 64 আর 8 গুণ করলে কত আসবে, চার সাথে কত, চার সাথে 28, তার মানে 8, আর আর 6 × 8 = 48, 48, 49, তাহলে আমাদের কত হচ্ছে, 4 × 7 = 28, 8 আর 2, 6 × 8 = 48, 50। উম এভাবে না করে আমরা আরেক ভাবেও করতে পারি। আচ্ছা আপনি যদি এইভাবে না করেন, মানে এটা থেকে যদি আমি আরেকটু সহজ হইতে আসি,
সহজ ওয়েতে কি হইতে পারে, আমি আর্গুমেন্ট বেসটাকে ভেঙে নিই, তাহলে আরেকটু সহজ হবে। যেমন লগ 2 ভিত্তিক এই 64-কে ভাঙবো, লগের বেস কত 2, সেই 2 রেখে ভাঙবো। তাহলে 2-র উপরে পাওয়ার কত দিলে 64 হয়, আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করি। 2-র উপরে পাওয়ার আমরা 5 দিলে 32 হয়, তাহলে 6 দিলে কত হবে 64, প্লাস লগ 2 ভিত্তিক 8-কে ভাঙবো 2 বেস করে, তার মানে কত হবে 3। এবার আসেন আমরা একদম সহজ করে ফেললাম। তাহলে এই 6টাকে লগের ওই পাশে বাম পাশে নিয়ে এসে গুণ করে দেই। তাহলে লগ 2 ভিত্তিক 2, আর এখানে হচ্ছে কত 3 লগ 2 ভিত্তিক 2। এবার পরবর্তীতে আমরা কি করতে পারি, আমরা তো জানি লগের বেস এবং আর্গুমেন্ট সেম হয়ে গেল 2 2, তাহলে তার মান হবে 1। আর 6-কে 1 দিয়ে গুণ করলে 6, আর এখানেও কি 1 হয়ে যাবে। 1-কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3, তার মানে 6 আর 3 গুণ করলে কত হচ্ছে 9। তাহলে আনসারটা আমার কি হবে 9। আর ওইভাবে গুণ করতে গেলে 508 পাবেন, ওইটার যে আপনার 2 ভিত্তিক 9 হলে 508 হয়, সেটা আপনার জন্য একটু জটিল হয়ে যাবে। তাহলে বরং আপনি চাইলে এইভাবেও করে ফেলতে পারেন, খুব সহজ। ওকে, তারপরে আসি। তারপরে শেষ, এই ম্যাথটা আমরা আর এখন দেখাবো না। মোটামুটি আমাদের লগের আলোচনা আপনাদের সাথে যতদূর সম্ভব বেসিক ধরে ধরে করা, আমরা সেটা চেষ্টা করলাম। তো আজকে আমরা আর আলোচনা করতে চাচ্ছি না, এখানেই শেষ করে দেই। আমাদের পরবর্তী শিডিউল ক্লাসগুলো যখন হবে আপনাদের সাথে, তখন 2 ঘন্টা 1.5 ঘন্টা করে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং সামনেও যদি আরো ফাউন্ডেশন ক্লাস থাকে, ফাউন্ডেশন ক্লাসটা এরকমই হবে, একটা টপিক ধরে তার জিস্টটা আলোচনা করা হবে, করে তারপরে আমরা সামনের দিকে আগাবো। আমরা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, পরবর্তী যদি কোনো আপনার ধরেন যে ইমিডিয়েটলি কোনো ফাউন্ডেশন ক্লাস আসে যে এই টপিকটার উপর আলোচনা করেন, তাহলে আমরা সেটা করতে পারি। আমি সূচক লগারিদম করলাম কারণ এগুলো আপনাদের বেশি বেশি আসে পরীক্ষায় প্রাইমারিতে। তো এরকম প্রাইমারিতে কোন কোন টপিক আসে সেটা তো আপনাদের জানাই আছে, বা আমার তো জানাই আছে। আপনারা যদি বলেন আমরা সেই সেই টপিকটার উপর বেশি এমফাসাইজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ক্লাস আমাদের হয়নি, আজকে শুধু লগের ক্লাস হলো। হ্যাঁ হ্যাঁ। সূচকের তো কোনো ক্লাস এর আগে হয়নি, আপনি বলছিলেন যে সূচকের ক্লাস আগে পেয়েছি। হয় নাই। না, আমি না কারো একটা ক্লাস নিয়েছিলাম ট্যাবে না, সূচকে। ক্লাস তো আজকেই প্রথম। আপনার কি প্রাইমারির? জি। আমি তো প্রাইমারি একটা ক্লাস নিয়েছিলাম সূচকের, তাহলে ট্যাবে অন্য নিয়েছিলাম। ক্লাস 7টায় হতে পারে, আমাদের তো 9টায়। ও তাহলে আমি, হ্যাঁ হ্যাঁ, টাইমিং এর প্রবলেমে পড়ে গেছে। হ্যাঁ, 7টায় আমি একটা ক্লাস নিয়েছিলাম সূচকের ট্যাবে। তাহলে ওইটার এটাতে ভিন্ন পেজ আসলে আমার জানা ছিল না, সরি। মানে আমার জানা ছিল না বলতে আসলে এত 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 বেস অফলাইন অনলাইন ডিল করতে হয় আসলে, সব মনেও থাকে না। যাই হোক, সমস্যা নেই, তাহলে সূচক আলোচনা করে নিব পরবর্তী ক্লাসে। ঠিক আছে। জি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আদারওয়াইজ আজকে আমরা এখানে শেষ করব। স্যার আমাদের যদি পুরো কিছু বলতে চাচ্ছিলেন ভাই? স্যার, আজকে সূচকের ক্লাসটা করলে হয় না? আজকে জি। হতে পারে, সমস্যা নেই। এখন আপনারা থাকবেন কিনা সেটা বলেন। জি স্যার, থাকবো, কন্টিনিউ করবো। হ্যাঁ, চলেন তাহলে আমরা দেখি। সূচক বেসিকটা আমরা একটু আলোচনা করি আজকে। সূচকটা আসছে কোথা থেকে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। সূচকের কাজ কি? সূচকের মূলত কাজ হচ্ছে অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখা, এটাই হচ্ছে সূচকের কাজ। যেমন আমরা যদি এখানে বলি যে ধরেন এই বিশাল বড় একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমি সূচক ছোট করে লিখতে চাই, তাহলে আমাকে সূচকের আশ্রয় নিতে হবে। সেটা কেমন? আমরা এখানে দেখবো যে একের পরে কয়টা শূন্য আছে। আমরা দেখতে পাচ্ছি 9টা শূন্য। তাহলে তাকে আমি 10 বেস করে লিখতে পারি, দেখেন 10⁹। তাহলে বিশাল বড় একটা সংখ্যা, তাকে আমি খুব ছোট করে লিখে ফেলছি। আর এটাই আসলে মূলত সূচকের কাজ। দেখেন এইখানে আপনার
সংখ্যাটা কত খেয়াল করে দেখেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে আবার এখান থেকে একক, দশক, শতক, তার মানে কি বোঝা যাচ্ছে? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হলো 100 কোটি। তাহলে এই যে 100 কোটি বিশাল বড় একটা সংখ্যা, তাকে আমরা সূচকীয় ফর্মে লিখলাম, আর এটাই হচ্ছে আসলে সূচকের কাজ। তাহলে এইখানে এই যে সূচকটা আমরা এখানে লিখলাম, এই সূচকের এই টেনটাকে কি বলা হচ্ছে? টেনটাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি। আর এই নাইন, এই নাইনটাকে বলা হয় এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা পাওয়ার, বাংলায় সূচক বা ঘাত। এটি হচ্ছে সূচক। তাহলে আমরা যদি এমন বলি যে 2a কিউব, খেয়াল করে দেখেন এখানে আমরা এটাকে কি বলবো? এই এটা হচ্ছে আমাদের এখানে সূচক, সরি, এটা হচ্ছে আমাদের এখানে কি? বেস। আর এইখানে এই যে টু, এই টুটা হচ্ছে এখানে সহগ হিসাবে কাজ করে, এটাকে বলা হবে সহগ। এই টু হচ্ছে সহগ বা কোএফিসিয়েন্ট, আর এই এটাকে বলা হয় বেস বা ভিত্তি। আর এই যে থ্রি দেখতে পাচ্ছেন উপরে, তাকেই বলা হয় পাওয়ার। এই থ্রিটাকে বলা হচ্ছে পাওয়ার বা এক্সপোনেন্ট, সহজ কথায় সূচক বা ঘাত। এবার আমরা সূচকের কিছু স্পেশাল নিয়ম বা রুল বা সূত্র আছে, এইগুলা মানতেই হবে, বুঝতেই হবে, আদারওয়াইজ সূচক করতে পারবেন না। সেটা কেমন? ধরেন আমরা কোনো পজিটিভ বেসের উপরে যদি আমি পাওয়ার জিরো দিয়ে দিই, তাহলে সে সবসময় ওয়ান প্রডিউস করবে। উদাহরণ, ধরেন আমি যদি বলি 5 টু দি পাওয়ার 0, তার মান কিন্তু ওয়ান। ঠিক একইভাবে আরেকটা জিনিস দেখেন, সূচকের ক্ষেত্রে বেস যদি সেম থাকে, তাহলে গুণের বেলা পাওয়ার গুলো অলওয়েজ যোগ হবে। কখন সেটা? যখন আপনার বেস গুলো সেম থাকবে। সাপোজ আমি যদি বলি 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার 3 প্লাস 5, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 8। কেমন? ঠিক একইভাবে বেস যদি সেম থাকে সূচকের ক্ষেত্রে, পাওয়ার গুলো যদি ভিন্ন হয়, তাহলে ভাগের ক্ষেত্রে সেই পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। যেমন আমরা যদি বলি 3 টু দি পাওয়ার 6 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 2, তাহলে বেস যেহেতু সেম, সুতরাং পাওয়ার গুলো এখানে কি হবে? বিয়োগ হবে। তার মানে 3 টু দি পাওয়ার 4, এমনটা হবে। তারপর সূচকের খুবই জনপ্রিয় একটা সূত্র, সেটা হচ্ছে আমরা যদি এখানে বলি এ ইনভার্স এন বা a টু দি পাওয়ার -n, এইটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনার এই যে মাইনাস সাইনটা দেখতে পাচ্ছেন না, ইনভার্স সাইন, ধরে চিন্তা করবেন আর কি, এই যে এই ইনভার্স সাইনের জন্য সবসময় ভগ্নাংশের লবের পজিশনে একটা ওয়ান আসবে, আর বাকি রিমেনিং যা থাকবে a টু দি পাওয়ার n, সম্পূর্ণটাই a টু দি পাওয়ার n ওয়ানের নিচে চলে যাবে। তার মানে আমরা উদাহরণ হিসেবে যদি বলি, সেটা কেমন? ধরেন আমি যদি বলি যে 5 ইনভার্স 3 বললাম বা 5 টু দি পাওয়ার 3 বললাম, তার মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই যে মাইনাস সাইনটা, ইনভার্স সাইন, তার জন্য আমি এখানে ভগ্নাংশের লব পজিশনে ওয়ান দিব, আর বাকি কি আছে 5 কিউব, সেটা সম্পূর্ণটাই ওয়ানের নিচে বা ভগ্নাংশের হর পজিশনে চলে যাবে।
এটাকে যদি আবার ঘুরেও বলা যেতে পারে, যদি এমন কোনো সংখ্যা থাকে, দেখেন যে আপনার যদি এমন কোনো সংখ্যা বলা থাকে যে 1/3 টু দি পাওয়ার 7, তো সেটাকে আমি কিভাবে লিখতে পারি? সেটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, ফ্র্যাকশন এরিয়ে 3 ইনভার্স 7 বা 3 টু দি পাওয়ার -7। কেমন? এবার আসেন আমরা সূচকের আরো একটা ইম্পর্টেন্ট সূত্র নিয়ে কথা বলি, যেটা খুবই সূচকের সমীকরণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে তাদের জন্য খুবই কার্যকরী। সেটা কেমন? বেস যদি সেম থাকে এবং পাওয়ার যদি ভিন্ন হয়, তাহলে বেস গুলো এলিমিনেট বা বাদ হয়ে যায়, পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়। তো সেটা কেমন? উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ধরেন 7 টু দি পাওয়ার এখানে এক্স সমান 7 টু দি পাওয়ার এখানে ধরেন 5, তাহলে 7 7 ইলিমিনেট হয়ে যাবে, অতএব পাওয়ার গুলো সমান হয়ে যাবে, x = 5 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন সূত্রটা। এবার বিষয়টা যদি সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়, বেস যদি আপনার ভিন্ন থাকে, পাওয়ার যদি সেম হয়, তখন গল্পটা কেমন হবে? পাওয়ার গুলো ইলিমিনেট হয়ে যাবে, বেস পরস্পর সমান হয়ে যাবে। সাপোজ আমরা যদি উদাহরণ দেই, ধরেন আমি এখানে 3 টু দি পাওয়ার এখানে 2 বললাম বা 3 স্কোয়ার, আর এখানে 7 টু দি পাওয়ার ধরেন এমনটা বললাম যে এখানে 7 x টু দি পাওয়ার, ধরেন এখানে আবার 2ই বললাম। তার মানে কি দেখতে পাচ্ছেন? পাওয়ারটা সেম, তাহলে পাওয়ারটা এলিমিনেট হয়ে যাবে, বেস পরস্পর সমান, দ্যাট মিনস x কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র আমাদের সূচকের জন্য। এবার আসেন আমরা যদি এমনটা দেখি কখনো, সেটা ধরেন এখানে বলা হলো a/বি হোল এম সমান, এবার যদি এই ফ্র্যাকশনের লবকে হরকে লব করে দেই, দ্যাট মিনস চেঞ্জ করে দেই, a/বি এবার যদি হয়ে যায় b/এ, তাহলে পরিবর্তনটা কি হয়? b/এ যদি হয়ে যায়, তাহলে জাস্ট পরিবর্তনটা এইখানে, পাওয়ার এইখানে যেটা থাকবে তার আগে একটা মাইনাস সাইন চলে আসবে। ঠিক আছে? উদাহরণ, যদি আমরা এমনটা বলি যে 3/7 টু দি পাওয়ার ধরেন এখানে x-3 সমান, আমি যদি বলি 7/3, তাহলে সেখানে আমার কি বলতে হবে? এখানে একটা মাইনাস সাইন নিয়ে আসতে হবে, x-3। আমরা দেখেন ব্র্যাকেটের আগে একটা কি নিয়ে আসলাম? মাইনাস সাইন নিয়ে আসলাম। আমার সেটা করতে হবে। এবার আরো কিছু ইম্পর্টেন্ট সূত্র সূচকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা কেমন? যদি আমরা এই যে আপনার এই জিনিসটাকে অনেকেই ভুল পড়েন, এটাকে পড়েন রুট, আমরা বলছি এটা রুট না, এটাকে বলা হয় স্কোয়ার রুট। এখানে একটা এন থাকে, ন্যাচারাল নাম্বার, এর মানে হলো 1/n। এখন এন এর মান 1 থাকলে 1ই হবে, আর যদি 2 থাকে সেটা দেখাইতে হয় না, সেটা উজ্জ থাকে, এখানে 2 দেখানোর প্রয়োজন নেই। এটাকে বলা হয় স্কোয়ার রুট, তাহলে তার ভ্যালুটা হয় 1/2। যদি এখানে 2 না থেকে 3 হয়, তাহলে সেটা হবে হচ্ছে 1/3। যদি এখানে 4 হয়, তাহলে সেটা রেজাল্ট হবে 1/4। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আসেন আমাদের আরো কিছু সূত্রের কথা বলি। যেমন আমরা যদি এমনটা দেখি, x টু দি পাওয়ার a সেকেন্ড ব্র্যাকেট বি, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার বিটাকে ভিতরে নিয়ে এটাকে বাইরে নিয়ে যেতে পারি। সুতরাং এটা আসলে কি বোঝায়? যদি এরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ারের সম্পর্ক থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ হয়, তার মানে কি x টু দি পাওয়ার এ বি হবে বা বি এ হবে, একই কথা।
উদাহরণ, ধরেন আমি যদি বলি এখানে যে 3 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 5, এটা আমি চাইলে এইভাবেও লিখতে পারবো আমার ম্যাথের খাতিরে বা ম্যাথের প্রয়োজনে বাহিরে এক্সট্রাকে নিয়ে যাব। দিন শেষে একই কথা, সেটা কি বোঝায়? 5x বোঝায়। ইভেন যদি এমন হয় সূচকের ক্ষেত্রে যে ধরেন আমাদের এখানে এক্স, আমি একটু অন্যভাবে বলি, ধরেন 2 কিউব তার উপরে হোল স্কোয়ার, এই জিনিসটা, আর 2 কিউব তার উপরে স্কোয়ার, এই দুইটা জিনিস কি সেম? দুইটা জিনিসের রেজাল্ট কি সেম? কখনোই না। তাহলে পার্থক্যটা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করবেন। যদি এখানে ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট দিয়ে পাওয়ার পাওয়ার থাকে, তাহলে সেটা নর্মাল গুণ হয়। সেটা কি হবে? তাহলে হবে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6। আর এটার ক্যালকুলেশন কি হবে? এটার ক্যালকুলেশন হবে 2 টু দি পাওয়ার 3 তার উপরে আরেকটা পাওয়ার, তার মানে পাওয়ার এবং বেসের যে ক্যালকুলেশন সেটা হবে। তার মানে 3 স্কোয়ার মানে কি? বেসকে দুইবার গুণ বোঝাচ্ছে। তার মানে সেটা হবে কত? 9। তার মানে এটা হবে 2 টু দি পাওয়ার 9। তাহলে দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট বিষয় কিন্তু। তার মানে এই জিনিসগুলো আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন সূচকের ক্ষেত্রে, কোথায় কিভাবে ক্যালকুলেশনটা হবে। আমরা কি এই পর্যন্ত বেসিক সূত্রগুলো উদাহরণ সহ বুঝতে পারছি? কথা বলবেন। হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা পরবর্তী শিডিউল ক্লাসে আমরা আরো আলোচনা করব এটা নিয়ে, কারণ সেই শীটের তখন আমরা ম্যাথ গুলো আলোচনা করে দেখাবো। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের কি আজকেই ফার্স্ট ক্লাস? এর আগে কখনো ক্লাস হয় নাই? হয়েছে, অন্য স্যার নিচে। দুইটা ম্যাথ ক্লাস হয়েছে স্যার। 2টা ম্যাথ ক্লাস অলরেডি হয়ে গেছে? জি স্যার। ফাউন্ডেশন। ও, ওইখানে কি কি টপিক হয়েছে? গোবিন্দ গোবিন্দ স্যার এরকম বেসিক কিছু আলোচনা করছে জ্যামিতির উপরে। ও, জ্যামিতির উপরে, ফাইন। জ্যামিতি আর হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার সংখ্যা ধর্ম। আচ্ছা, তাহলে তো বাস্তব কিছু সংখ্যার হলো। উপরে। সংখ্যা। তাহলে তো কিছু হলোই, ওই দিক দিয়ে এই জিনিসগুলো হয়ে গেল। আর এই দিক দিয়ে আমি এখানে লগ সূচকের বেসিকটা দেখায় দিলাম, এবং সামনে যদি আরো হয় তাহলে আরো একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। এবং পরবর্তীতে নর্মাল শিডিউল ক্লাস যখন শুরু হবে তখন তো আমরা শিডিউল ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর এখানে কে কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছেন একটু বলবেন? নোয়াখালী স্যার, নজরুল ইসলাম। নোয়াখালী, দেন চট্টগ্রাম। চট্টগ্রাম। চট্টগ্রামে তো আমাদের ব্রাঞ্চে আসতে পারেন যদি চট্টগ্রাম শহরে থাকেন। গ্রাম আর থেকে স্যার সরে যাওয়া ইম্পসিবল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, গ্রাম থেকে সরে যাওয়া কষ্টকর হয়ে যায়। ও আচ্ছা, ক্লাস করতে যাওয়া আসার কষ্ট বেশি। হুম হুম, বুঝতে পেরেছি। আর অন্যরা? স্যার গোপালগঞ্জ থেকে। ওয়াও, ফ্যান্টাস্টিক। আর ঢাকা থেকে স্যার। শেরপুর থেকে। ঢাকা, ঢাকার পরে স্যার শেরপুর থেকে। শেরপুর কোথায়? নকলা? জি না স্যার, শ্রীবর্দী। শ্রীবর্দী। আচ্ছা, আর স্যার ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ, ও মাই গড, অনেক দূর। আর ঢাকা। ময়মনসিংহ, রাজশাহী কেউ আছেন নাকি? আচ্ছা, যাই হোক, আমরা অনেকটা একদম বলাই চলে একদম আইসোলেটেড এরিয়ার মানুষ, একদম ঢাকার বাংলাদেশের শেষ 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 জায়গায়। আপনার নেটওয়ার্ক কতটুকু পান, আমাদের সাউন্ড ইত্যাদি কতটুকু ক্লিয়ার, ঠিকঠাক মতো যাচ্ছে? আসলে কি দেখা যায় ওইখানে গ্রামে বসে? হ্যাঁ, দেখা যায় দেখা স্যার। যায় স্যার। আহ, আপনারাই ভালো, গ্রামে বসে কত আরামে ক্লাস করছেন, গায়ে কি জানি কাঁথা মুড়িয়ে ক্লাস করছেন, সুন্দর। স্যার আপনি আপনাদের সময় নকলা কি চিনেন? আসছিলেন নকলায়? না, ময়মনসিংহ চিনি, ময়মনসিংহ সবই চিনি আমি, আচ্ছা। ময়মনসিংহ সব চিনি।
আপনি কি সদরে আছেন, সদরে থাকেন? জি, শ্রীবর্দিতে। আহ, না, আমি ময়মনসিংহ সদরের কথা বলছি। যাই হোক, না না স্যার। আচ্ছা, ঠিক আছে তাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাবাই।